দর্শক, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতি যে সকল অভিযোগ করেছেন, আজকে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকার যেটা প্রকাশ হয়েছে, যে সাক্ষাৎকারটা তিনি গত শুক্রবারে বঙ্গভবনে দিয়েছেন, সেই সাক্ষাৎকারটা প্রকাশ হওয়ার পরে যে প্রশ্নটা উঠেছে সেটা হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির অভিযোগের প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলায় কি ফেঁসে যাচ্ছেন। যদি ফেঁসে যান তাহলে শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হতে হলে তার কি পরিমাণ শাস্তি হতে পারে। সংবিধান লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতা করা, রাষ্ট্রদ্রোহিতা একটা সর্বোচ্চ শাস্তি, মানে সর্বোচ্চ শাস্তির একটা অপরাধ। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেরকম একটা অপরাধ, সেরকম একটা কাজ জেনে বুঝে যদি করে থাকেন কেউ, তার ব্যাপারে যদি অভিযোগ আসে এবং অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে কোন পরিস্থিতির দিকে যাচ্ছে সব কিছু, এটা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এবং সেই আলোচনাটা নতুন করে উস্কে দিয়েছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল। প্রফেসর ইউনূসের এই খবরগুলো সারা পৃথিবীর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হচ্ছে। রাষ্ট্রপতির ফাঁস করে দেওয়া ব্যাপারগুলো বিশ্ব মিডিয়াতে খুবই গুরুত্ব পেয়েছে আজকে। চলুন একটু জেনে দেখি যে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের কি কি কাজ করলেন এবং মানে নিজের ক্ষমতার অপব্যবহারের কি কি কাজ করলেন মোটা দাগে প্রফেসর ইউনূস, এবং তার বিরুদ্ধে যদি এই অভিযোগগুলো আদালতে যায় তাহলে কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন প্রফেসর ইউনূস। থাকবেন দর্শক। বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির যে অভিযোগ প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং প্রফেসর ইউনূস যেহেতু এই সরকারের নেতৃত্ব দিয়েছেন, সমস্ত দায়গুলো তার উপরেই যাবে। সেই দায়গুলো নিয়েই আলোচনা হচ্ছে এবং সেই দায়গুলো নিয়ে যদি আদালতে অভিযোগ করা হয় তাহলে কোন পরিস্থিতির তৈরি হবে। প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে নিজের নামে যে মামলাগুলো ছিল সেগুলো নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। নির্বাহী আদেশে কোনো সৎ লোক, সাহসী লোক ক্ষমতায় গিয়ে নিজের মামলা তুলে নেয় না। যদি তিনি সৎ হয়ে থাকেন, নির্দোষ হয়ে থাকেন, তাহলে আদালত ফেস করে আদালতে নির্দোষ প্রমাণ হবেন। সেই সাহসটা তার থাকা উচিত ছিল। সেই সাহসটা তার ছিল না বলে নির্বাহী আদেশে তিনি তার মামলাগুলো তুলে নিয়েছিলেন। এটা একটা বড় অপরাধ বলে অনেকে মনে করছেন। সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল আজকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। তার ফেসবুক পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পড়ার পর হিসাব করতে বসেছি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার দায়ে প্রফেসর সাহেবের বিরুদ্ধে কতটি মামলা দায়ের করা যায়। আঙুলের কড়াই কুলাচ্ছে না, ক্যালকুলেটর হাতে নিতে হবে। অর্থাৎ এত মামলা দায়ের হতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের, যেটা আঙুল দিয়ে গুনে কুল পাওয়া যাবে না, ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। এই কথা তিনি যখন বলছেন, আমরা তখন বিশ্ব মিডিয়ার দিকে যদি তাকাই তাহলে বিশ্ব মিডিয়া এই খবরটা নিয়ে সরব হয়েছে। সেটা একটা পত্রিকার নিউজটা আমরা দেখে এসে তারপরে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনের যে ব্যাপারগুলো সামনে আসতে পারে সেই কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। এনডিটিভির শিরোনামটা দেখে নিন। এনডিটিভি প্রফেসর ইউনূসের ছবি দিয়ে তারা বলছে, বাংলাদেশ প্রেসিডেন্টস ওভারথ্রো স্টেবিলাইজ ঢাকা, চার্জ এগেনস্ট ইউনূস। ভয়াবহ একটা শিরোনাম করেছে এনডিটিভি। এবার আসা যাক যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কি কি অভিযোগ আসতে পারে রাষ্ট্রদ্রোহিতা এবং সংবিধান লঙ্ঘনে। প্রফেসর ইউনূস তার 1.5 বছরে রাষ্ট্রপতিকে ব্যবহার করে 132টি অধ্যাদেশ জারি করেছেন। যে অধ্যাদেশগুলোর ম্যাক্সিমাম অধ্যাদেশই হচ্ছে আইনসঙ্গত নয়। যেমন গণভোটের অধ্যাদেশ, যেমন জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলো পুরোপুরি সংবিধান বিরোধী। আইন বিরোধী তো অবশ্যই, সংবিধান বিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানে নেই এমন আদেশও তিনি রাষ্ট্রপতিকে দিয়েছেন। এই আদেশগুলোর সমস্ত দায় তার উপরে যাবে, কারণ রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী একমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনোটাই নিজের ইচ্ছাই করতে পারেন না। সবকিছুই প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে তিনি করেন।
এরপরে আসবে যে তিনি যে অন্তত 14-15 বার বিদেশ সফর গিয়েছেন, রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রতিটা বিদেশ সফর শেষে তার দেশে ফিরে এসে রাষ্ট্রপতির কাছে লিখিত রিপোর্ট দেওয়ার কথা, দেখা করে সেই লিখিত রিপোর্ট তিনি দেবেন, এমনটাই নিয়ম। সেই নিয়ম তিনি মানেননি, অর্থাৎ তিনি আইন লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। প্রথম যেটা বললাম যে সংবিধানের বিরুদ্ধে কাজ করা, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। 132টা অধ্যাদেশের যে ব্যাপারটা, এটা রাষ্ট্রদ্রোহিতা। বিদেশি চুক্তির ব্যাপারে, বিদেশি যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলোর ব্যাপারে রাষ্ট্রপতিকে কোনো কিছু জানাননি। দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করেছেন তিনি বিদেশের সঙ্গে, সেই চুক্তিগুলো ব্যাপারে একটাও রাষ্ট্রপতিকে জানাননি। এটাও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হয়ে দাঁড়াতে পারে। রাষ্ট্রপতিকে অন্তত 2 বার তিনি বিদেশে যেতে দেননি, বিদেশি আমন্ত্রণ থাকা সত্ত্বেও। রাষ্ট্রপতির যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার তিনি ক্ষুণ্ণ করেছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন। এটাও সংবিধান বিরোধী একটা কর্মকাণ্ড। ব্যক্তিগত কাজে বিদেশ সফর করে রাষ্ট্রের টাকা নষ্ট করেছেন। 14-15 বার বিদেশ সফর, একমাত্র জাতিসংঘ সফর বাদ দিয়ে প্রতিটা সফরই তার ব্যক্তিগত সফর ছিল। সেই ব্যক্তিগত সফরে তিনি বহর নিয়ে, লর্ড বহর নিয়ে, 100 সদস্যের বেশি নিয়ে, 50 জনের প্রেস উইং নিয়ে তিনি সফর করেছেন এবং সফর করে কোটি কোটি, শত শত কোটি টাকা রাষ্ট্রের নষ্ট করেছেন। নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন, যেটা বললাম যে নিজের মামলা, সেই মামলা ফেস করার তার সাহস ছিল না বলে নিজের মামলা নির্বাহী আদেশে তুলে নিয়েছেন। এখন যে কেউ যদি এই ব্যাপারে একটা রিট করে, তাহলে সেই নির্বাহী আদেশের ব্যাপারটা উঠে যাবে, অথবা বিএনপি সংসদের প্রথম অধিবেশনে 30 দিনের মধ্যে যদি এই আদেশ পাশ না করে, প্রফেসর ইউনূসের এই নির্বাহী আদেশে মামলা তুলে নেওয়ার এই আদেশ যদি পাশ না করে, বৈধতা যদি না দেয়, তাহলে অটোমেটিক সেই মামলাগুলো আবারও সক্রিয় হয়ে যাবে। 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে। এটাও তিনি করতে পারেন না, সংবিধান অনুযায়ী তিনি এটা করতে পারেন না। এটা রাষ্ট্রের অনেক বড় একটা ক্ষতি। রাষ্ট্রপতিকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার একটা বড় অপরাধ। রাষ্ট্রপতিকে উৎখাতের যে ষড়যন্ত্র তিনি করেছেন, তিনি এবং তার উপদেষ্টারা করেছেন, সেটা রাষ্ট্রপতি নিজে মুখে অভিযোগ করেছেন কালের কণ্ঠের কাছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার এসেছে বারবার তার আমলে। তিনি তার গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানকে অনেক লাইসেন্স দিয়েছেন, গ্রামীণ ফোনকে বিশেষ সুবিধা দিয়েছেন, বিনা টেন্ডারের তরঙ্গ বরাদ্দ দিয়েছেন। এই কাজগুলো তিনি প্রতিনিয়ত করেছেন। গ্রামীণের জনশক্তি রপ্তানি, গ্রামীণের ওয়ালেট, গ্রামীণের বিশ্ববিদ্যালয়, গ্রামীণের এমন কোনো সেক্টর নেই যে গ্রামীণের তিনি লাইসেন্স দেননি। এটাও তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এই যে লাইসেন্স দেয়া এবং নিজের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলো তিনি বলেন যে একটারও মালিক তিনি না, সেটার প্রমাণ গতকালকেই আমরা দেখেছি। ইউনুস সেন্টারে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠানের এমডিরা তার সঙ্গে মিটিং করতে এসেছিলেন। প্রতিষ্ঠান কিভাবে চলছে না চলছে এই 1.5 বছর ঠিকভাবে খোঁজখবর নিতে পারেননি। সেই কাজগুলো তিনি ইউনুস সেন্টারে বসে থেকে করেছেন। এই প্রতিষ্ঠানগুলো যে তারই, এটা গতকালকে আবারও প্রমাণ হয়েছে এবং পত্রিকায় এসেছে। মাহবুব কামাল ওই কারণে আমি তো কয়েকটা মাত্র বললাম, কিংবা আমার ইনফরমেশনের অ্যাভেলেবিলিটি এত বেশি নেই বলে আরও অনেক তথ্য হয়তো আপনাদেরকে দিতে পারছি না, যেগুলো ইনভিজিবল তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মাহবুব কামালের কাছে আরও অনেক তথ্য রয়েছে। তিনি জান্ত্রেল একজন সাংবাদিক, সেই কারণেই তিনি বলেছেন যে হাতের আঙুল গুনে এই সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয় যে তিনি সংবিধান লঙ্ঘন এবং রাষ্ট্রদ্রোহিতার কত অপরাধ করেছেন। সেই হিসাব করতে হলে ক্যালকুলেটর লাগবে এবং মামলার কথা বলেছেন তিনি। এখন তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এখন পরিস্থিতি কি এরকম দাঁড়াবে যে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা দায়ের হতে থাকবে এবং সেই মামলা দায়ের হতে থাকলে তাকে এমন জেলে তো যেতে হতেই পারে বটে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের আইনের যে সর্বোচ্চ শাস্তি, যার চাইতে বেশি শাস্তি আর নেই, সেটাই কি হয়ে যেতে পারে প্রফেসর ইউনূসের? এরকম দিনও কি আমাদেরকে দেখতে হবে?
আমরা প্রত্যাশা করি যে সেরকম দিন যেন প্রফেসর ইউনূসকে দেখতে না হয়, কারণ তিনি বাংলাদেশের গর্ব হিসেবেই আমরা জানি, নোবেল জয়ী। একজন নোবেল জয়ীর এরকম পতন হোক, এটা আমরা কখনোই কামনা করতে পারি না। বঙ্গভবনে কোনো টেলিফোন লাইন নেই, সংযোগ বিচ্ছিন্ন, এমন একটা পরিস্থিতির মধ্যে এক ধরনের গৃহবন্দী, মানে বঙ্গভবন বন্দী জীবন পার করেছেন শাহাবুদ্দিন। আরেকটা ইন্টারেস্টিং খবর, কেন বিদেশ সফরে যেতে পারেননি জানালেন রাষ্ট্রপতি। এই শুনানি কালো বেলাতে একটা রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে তাকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। অন্তত 2টা বিদেশ সফরের খবর তিনি জানেন, কিন্তু তাকে নানা কৌশলে যেতে দেওয়া হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর যে সমাবর্তন অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি যাওয়ার কথা, এইসব অনুষ্ঠানেও পর্যন্ত তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই ব্যাপারে তিনি ইউনূস সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার উপর ক্ষোভ প্রকাশ করে একটা বক্তব্য দিয়েছেন। এটা এক সাক্ষাৎকারে একটা বেসরকারি গণমাধ্যমে আমি দেখছিলাম, সম্ভবত কালের কণ্ঠের নির্বাহী সম্পাদকের সাথে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেছেন যে আমার 2বার বিদেশ সফর ডক্টর ইউনূস আটকে দিয়েছেন। মূলত ওই সরকার চায়নি কোথাও আমার নাম আসুক, আমাকে একদম অন্ধকারে ফেলে রাখার চেষ্টা করেছে। তারা চায়নি জনগণ আমাকে চিনুক জানুক, এটি আমাকে খুব কষ্ট দিয়েছে। তিনি বলছেন যে গত ডিসেম্বরের ঘটনা, কসোভো থেকে রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয়েছিল ওখানে একটা অ্যাসেম্বলিতে কি নোট পেপার পড়ার জন্য, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। তারপর কাতারের আমির আমাকে দাওয়াত করলো ওখানে একটা সামিটে অংশগ্রহণ করার জন্য, রাষ্ট্রপতি অ্যাড্রেস করবেন, সেই সেমিনারে রাষ্ট্রপতি ছাড়া আর কেউ থাকবে না। তখন আমার কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি দেওয়া হলো। সেই চিঠিতে বলা হলো যে আমি রাষ্ট্রীয় কাজে ভীষণ ব্যস্ত, সুতরাং এই সেমিনারে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আমি দুঃখিত, ওই চিঠিতে আমি সই করিনি। তিনি বলেন ওই চিঠিটা লেখার সময় আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, আমাকে জানানোও হয়নি। চিঠিটা দেওয়ার পর আমি জানলাম যে এরকম একটা দাওয়াত এসেছিল। রাষ্ট্রপতি হেসে বলেন, একজন রাষ্ট্রপতি কি এত বেশি ব্যস্ত থাকে আমাদের সংবিধানের আলোকে? যাই হোক, পরে আমি ওই চিঠিতে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে পাল্টা চিঠি পাঠাই পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন শিষ্টাচার বহির্ভূত এবং অধ্যত্বপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ করা না হয় সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেই। ওই চিঠির জবাবে তার নিরুত্তর ছিল। তবে এরপর আর কোনো দেশ থেকে আমাকে আমন্ত্রণ এসেছিল কিনা সে বিষয়ে জানারও সুযোগ হয়নি। তিনি বলছেন যে শুধু বিদেশ নয়, দেশে কোনো অনুষ্ঠানেও তাকে যেতে দেওয়া হয়নি। এটা বোঝাই গেছে, আমি এর আগেও বলেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় চেষ্টা করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এড়ানোর পেছনে কি কারণ থাকতে পারে? এটা পরিষ্কার যে তিনি যেহেতু শেখ হাসিনা সরকারে নিযুক্ত, আর শেখ হাসিনার ব্যাপারে ডক্টর ইউনূসের মধ্যেও সাংঘাতিক রকম একটা বিতৃষ্ণা বা ক্ষোভ একটা জন্ম নিয়েছিল শেখ হাসিনার আচরণের কারণে। সুতরাং তার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে যাবে না তিনি, এটা স্বাভাবিক। এবং ছাত্রদের প্রবল বিরোধিতা ছিল, এমনকি বঙ্গভবন ঘেরাও করার মতন একটি অবস্থা যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, উৎখাত করতে হবে, এই ধরনের আন্দোলনও কিন্তু হয়েছিল। সেই আন্দোলনের হয়তো নৈতিক অবস্থান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসও একাত্ম ছিলেন, কিন্তু বিএনপি এই আন্দোলনে সাড়া দেয়নি। তারা মনে করেছে যে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সংবিধান, রাষ্ট্র একটা সংকটের মধ্যে পড়বে, যেটার সুযোগে অনেকে নানা রকম চেষ্টা করতে পারে এবং দেশে একটা অস্থিতিশীলতা বাড়তে পারে। এইসব পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি পদত্যাগও হয়নি, অপসারণও হয়নি। রাষ্ট্রপতি তার পদে ছিলেন বটে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় তাকে অ্যাভয়েড করে গেছে। এটা তো পরিষ্কার যে বিদেশ সফর শেষে রীতি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করার কথা, দেখা করার কথা, যে কি কি হলো, সেই সৌজন্যগুলো প্রকাশ করেনি। একেবারে ন্যূনতম যেটুকু না করলেই নয় সেটুকু তিনি করেছেন। এই যে যেমন তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি দাওয়াত সত্ত্বেও, তাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানগুলোতে যেতে দেওয়া হতো না।
এক ধরনের বলা যায়, অনেকেই বলতেন যে বঙ্গভবনে শাহাবুদ্দিন অবরুদ্ধ, বঙ্গভবনে কোনো টেলিফোন লাইন নেই, সংযোগ বিচ্ছিন্ন, এমন একটা পরিস্থিতির মধ্যে এক ধরনের মানে গৃহবন্দী, মানে বঙ্গভবন বন্দী জীবন পার করেছেন শাহাবুদ্দিন। পররাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আহ, রাষ্ট্রদূত মুশফিক ফজল তিনিও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মেক্সিকোর রাষ্ট্রদূত, রাজনৈতিক বিবেচনায় তিনি নিযুক্ত হয়েছেন। তিনিও কিন্তু বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা তার নামই শুনতে পারতেন না। তো এখন সাবেক সরকারের উপদেষ্টা, তারপরে প্রধান উপদেষ্টা, তাদের ব্যাপারে নানা রকম মানে ক্ষোভ অনেকে এখন প্রকাশ করবেন। ক্ষমতায় থাকতে হয়তো সেই কথাগুলো আমরা কেউ জানতে পারিনি, কিন্তু এখন তারা প্রকাশ করছেন, হয়তো নানান কারণে, অথবা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বলেই তারা এগুলি প্রকাশ করছেন। দর্শক।